আসসালামু আলাইকুম। আমন্ত্রণ ফ্রিকি নিউজে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। খালেদার কারাবাসে বিএনপিতে যৌথ নেতৃত্ব, ফখরুলের সন্তোষ। প্রধানমন্ত্রী দেশে ফিরছেন সন্ধ্যায়। ঘোষণাতে সীমাবদ্ধ ঐক্যফ্রন্টের কর্মসূচি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে মাঠে থাকবে 14 দল বলেছেন নাসিম। এবং পাকিস্তানের তেলের চাহিদা মেটাতে প্রস্তুত ইরান। এবারে জানাচ্ছি পুরো খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভেতর যৌথ নেতৃত্ব গড়ে উঠেছে দাবি করে এজন্য সন্তোষ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পরে আমরা যৌথ নেতৃত্ব গড়ে তুলতে পেরেছি। সেই যৌথ নেতৃত্বের মধ্য দিয়ে সমস্ত সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে জনগণের কাছে যেতে পেরেছি। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান ছাত্র দলের নেতারা সম্মিলিতভাবে এই সমাবেশের আয়োজন করে। এটি সুপরিকল্পিত ষড়যন্ত্র চক্রান্তের মধ্য দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রবিহীন করা হচ্ছে বলে অভিযোগ করে ফখরুল বলেন, আজকের সংকটটা কোথায়? সংকট হচ্ছে একটি সুপরিকল্পিত চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রবিহীন করা হচ্ছে। সেজন্য গণতন্ত্রের যারা নেতা, গণতন্ত্র যারা নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্রকে যারা অতীতে প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশে তাদেরকে আজ রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার আজ অত্যন্ত সুপরিকল্পিতভাবে সচেতনভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো কেড়ে নিয়ে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করার চেষ্টা করছে। আজকে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে ব্যবহার করা হচ্ছে। বিচার বিভাগ, প্রশাসন থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত সরকারের হাত থেকে রেহাই পাচ্ছে না কেউই। আজকে সমস্ত পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকে পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য চক্রান্ত করা হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, সেজন্যই দেশনেত্রী বেগম জিয়া কারাগারে যাওয়ার আগে বারবার করে বলে গিয়েছিলেন, দলমত নির্বিশেষে গণতন্ত্রকে রক্ষা করবার জন্য, মানুষের অধিকারকে রক্ষা করার জন্য, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য। খালেদা জিয়ার মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নেত্রীকে মুক্ত করবার জন্য, দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে। তিনি আরো বলেন, জনগণকে সঙ্গে নিয়ে জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করে আজকে আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, দেশনেত্রীকে মুক্ত করতে হবে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং আমাদের নেতাকর্মী যারা মিথ্যা মামলায় আটক হয়ে আছেন তাদেরকে মুক্ত করতে হবে। ছাত্র ইউনিয়নের সাবেক এই নেতা বলেন, ছাত্ররা সারা জীবন সবসময় সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। ছাত্ররা ভাষা আন্দোলনে বুকের তাজা রক্ত দিয়েছে, 69-এর আন্দোলনে বুকের রক্ত দিয়েছে, 71-এর স্বাধীনতা যুদ্ধে, 90-এর আন্দোলনে তারা বুকের রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে। আজকে সেই ছাত্র বলুন, যুবক বলুন, তাদের সামনে আবারও একটি মহান দায়িত্ব এসেছে। দায়িত্ব আছে দেশকে রক্ষা করবার, গণতন্ত্রকে রক্ষা করার, গণতন্ত্রের মা দেশনেত্রীকে রক্ষা করার। আর সেই দায়িত্বকে সামনে রেখে আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সকলের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, আসুন আজকের সমাবেশে আমরা শপথ গ্রহণ করি, আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রীকে ফিরিয়ে আনবো, গণতন্ত্রকে ফিরিয়ে আনবো, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো। আসুন গণ আন্দোলন গড়ে তুলি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাইয়ের 3 দিনের সরকারি সফর শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরছেন। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে আজ সন্ধ্যা 7:45 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এর আগে তিনি স্থানীয় সময় বিকাল 5টায় ঢাকার উদ্দেশ্যে ব্রুনাই ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী গত 21 এপ্রিল 3 দিনের সফরে ব্রুনাই পৌঁছান। তিনি ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা এবং বাংলাদেশ ব্রুনাই বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান সহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দেন। প্রধানমন্ত্রী সফরের দ্বিতীয় দিনে সোমবার জামে আসর মসজিদ পরিদর্শন এবং সেখানে আসরের নামাজ আদায় করেন। পরে তিনি তার সম্মানে ব্রুনাই ও সুলতানের দেয়া এক ভোজসভায় অংশ নেন। সফরের প্রথম দিন রোববার তিনি ব্রুনাইতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি সংবর্ধনায় যোগ দেন। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাইয়ের রাজধানীতে কূটনৈতিক এলাকা জালান কেবান জাসানে বাংলাদেশ হাই কমিশনের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি রয়্যাল রিগালিয়া মিউজিয়াম পরিদর্শন করবেন। সোমবার বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে কৃষি, মৎস্য, পশু সম্পদ, ক্রীড়া ও সংস্কৃতি এবং এলএনজি সরবরাহ সংক্রান্ত 7টি চুক্তি স্বাক্ষরিত হয়। এদিন এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাইয়ের সুলতানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।
7টি চুক্তির মধ্যে 6টি সমঝোতার স্মারক ও একটি বিনিময় নোট রয়েছে। এগুলো হচ্ছে কৃষিক্ষেত্রে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক, মৎস্যক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, পশু সম্পদ ক্ষেত্রে সহযোগিতা সমঝোতা স্মারক, সাংস্কৃতিক ও শিল্প সহযোগিতা সম্পর্কিত সমঝোতা স্মারক, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সমঝোতা স্মারক, এলএনজি সরবরাহের সহযোগিতার ক্ষেত্রে সম্পর্কিত সমঝোতা স্মারক এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসার ছাড় সংক্রান্ত বিনিময় নোট। পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক ব্রিফিং কালে সাংবাদিকদের বলেন, দুদেশের সংশ্লিষ্ট মন্ত্রীরা এমওইউ এবং বিনিময় নোট স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়া উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং ব্রুনাইয়ের প্রাথমিক সম্পদ ও পর্যটন মন্ত্রী হাজী আলী বিন আপং নিজ নিজ পক্ষে কৃষিক্ষেত্রের বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতা সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ও ব্রুনাইয়ের প্রাথমিক সম্পদ ও পর্যটন মন্ত্রী হাজী আলী বিন আপং মৎস্যক্ষেত্রের এবং প্রাণী সম্পদের ক্ষেত্রে সহযোগিতা সমঝোতা স্মারক দুটি স্বাক্ষর করেন। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও ব্রুনাইয়ের সংস্কৃতি, যুব ও ক্রীড়া মন্ত্রী মেজর জেনারেল হাজী আমানউদ্দিন ইহসান সাংস্কৃতিক ও শিল্প সহযোগিতা বিষয়ক এমওইউ স্বাক্ষর করেন। এপ্রিল মাস জুড়ে বিভাগীয় শহরে কর্মী সমাবেশ এবং গণশুনানি কর্মসূচি পালন করার ঘোষণা দিলেও এখন পর্যন্ত একটি কর্মসূচিও পালন করতে পারেনি জাতীয় ঐক্যফ্রন্ট। আর কর্মসূচি বাস্তবায়নে কোনো উদ্যোগও গ্রহণ করেনি ফ্রন্টের নেতৃবৃন্দ। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় ঐক্যফ্রন্টের এক শীর্ষ নেতা বাংলাদেশ জার্নালকে বলেন, কর্মসূচিগুলো না হওয়ার পেছনে গণফোরাম সাধারণ সম্পাদক ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা মোস্তফা মহসিন মন্টু দায়ী, কারণ তিনি চান না কর্মসূচিগুলো হোক। তবে মন্টু কি কারণে চান না সেটা এখনো অস্পষ্ট। বিষয়টি জানতে মোস্তফা মহসিন মন্টুর সঙ্গে যোগাযোগ করা হয়। তবে কর্মসূচির বিষয়টি শুনে তিনি বাংলাদেশ জার্নালকে বলেন, আমার শরীর বেশি ভালো না, পরে কথা হবে। গত 22 মার্চ দেশে অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদে 30 তারিখে মানববন্ধন এবং 31 মার্চ আলোচনা সভা সহ এপ্রিল মাস জুড়ে বিভাগীয় শহরে কর্মী সমাবেশ এবং গণশুনানি কর্মসূচি ঘোষণা করে জাতীয় ঐক্যফ্রন্ট। এর মধ্যে শুধু 30 তারিখ মানববন্ধন এবং 31 মার্চ আলোচনা সভা করেছে তারা। আর এপ্রিল মাস জুড়ে বিভাগীয় শহরে কর্মী সমাবেশ এবং গণশুনানির কোনো কর্মসূচি পালন করতে পারেনি ফ্রন্ট। জানতে চাইলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশ জার্নালকে বলেন, এখন সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ। তাই এখন আমাদের পরিষ্কার করে বলা উচিত আমরা কথা বলতে চাই। এটা এখন আমাদের 1 নম্বর এজেন্ডা হবে। এছাড়া 30 এপ্রিলের মধ্যে বিএনপির নির্বাচিত 6 জন প্রার্থী শপথ নেবেন কি নেবেন না তাও চূড়ান্তভাবে দেশবাসীকে জানাতে হবে। আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনে মুক্তি সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্ত করা, এজন্য এই অনুষ্ঠানগুলো কার্যকর করা একান্ত প্রয়োজন। গণফোরাম নির্বাহী সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা সুব্রত চৌধুরী বাংলাদেশ জার্নালকে বলেন, এই বিষয়ে আগামী বুধবার জাতীয় ঐক্যফ্রন্ট বৈঠক আছে, সেখানে এসব বিষয় নিয়ে আলোচনা হবে। কর্মসূচির বিষয়ে জানতে চাইলে ঐক্যফ্রন্টের মিডিয়া কোঅর্ডিনেটর ও গণফোরামের স্থায়ী কমিটির সদস্য লতিফুল বাড়ি হামিম বাংলাদেশ জার্নালকে বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট কর্মী সমাবেশ এবং গণশুনানি কর্মসূচি করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু তা হয়নি। তবে বিষয় সহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আগামী বুধবার মতিঝিলে বিকেল 4টায় গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেনের চেম্বারে ফ্রন্টের বৈঠক হবে। বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা 7টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়, চলে রাত 9টা পর্যন্ত। লন্ডন থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপিতে যুক্ত হন বলে গুলশান সূত্রে জানা গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, শপথ ইস্যুতে কোনো আলোচনা হয়নি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে আলোচনা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ 3 সদর আসনে নির্বাচিত বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ সংসদে যাওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন। এই বিষয়ে আপনাদের মনোভাব কি? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে উনি শপথ নিন, তারপর দেখা যাবে। খুনি, দুর্নীতিবাজ, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে। মাঠে থাকবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কেন্দ্রীয় 14 দলের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কথা জানান আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও 14 দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। নাসিম বলেন, খুনি, দুর্নীতিবাজ, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সচেতনতা গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে আগামী 26 এপ্রিল মতিঝিলে একটি সমাবেশ করব।
কেন্দ্রীয় 14 দলের নেতৃবৃন্দ সকল অপকর্মের বিরুদ্ধে মাঠে নেমেছে। তিনি বলেন, হাইব্রিড আওয়ামী লীগ নেতারা দলের অনেক ক্ষতি করছে। এরা বিএনপি জামায়াতের প্রেতাত্মা। তা না হলে একজন হত্যাকারীকে আশ্রয় প্রশ্রয় দিতে পারে? এমন দু একজনের জন্য আমাদের সকল অর্জন নষ্ট হতে দিতে পারি না। আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর আরেক সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, বিএনপির বিভিন্ন জাতীয় দিবস পালন না করে জনগণের সাথে প্রতারণা করে ইতিহাস অস্বীকার করতে চায়। যারা জাতীয় দিবসগুলো পালন করে না তারা কি করে স্বাধীনতায় বিশ্বাস করে? বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে দলের নেতাদের দেয়া বক্তব্যের জবাবে তিনি বলেন, তার চিকিৎসা কিভাবে হবে তা নির্ধারণ করবে ডাক্তাররা। দলের নেতারা কেন খালেদার চিকিৎসার ব্যাপারে জনগণকে বিভ্রান্ত করছেন? আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, যারা 17 এপ্রিল মুজিবনগর দিবস পালন করে না তারা স্বাধীনতার পক্ষের বা স্বাধীনতার বিশ্বাস করে, এটা আমার বিশ্বাস হয় না। হঠাৎ করে স্বাধীনতার প্রেক্ষাপট তৈরি হয়নি। দীর্ঘ 23 বছর ধরে প্রেক্ষাপট বঙ্গবন্ধু তৈরি করেছিলেন। তিনি বলেন, জিয়াউর রহমান কারফিউ দিয়ে দেশ চালিয়েছে, এটার মধ্যে বিএনপি ও বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা গণতন্ত্র খুঁজে পায়। আসলে বিএনপি নামের এই দলটি তৈরি করেছিল পাকিস্তান। এই দলের লক্ষ্য বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। ওই বিস্ফোরা দলটি যতদিন থাকবে ততদিন দেশের উন্নয়নে বাধা থাকবে। এবার আন্তর্জাতিক। ইরান পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদ মোকাবেলায় র্যাপিড অ্যাকশন ফোর্স গঠন করা হবে। ইরান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী যৌথ বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রাজধানী তেহরানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি এই তথ্য জানান। রুহানি বলেন, দুই দেশের মধ্যে নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়েছে। পাক প্রধানমন্ত্রীর সঙ্গে যে আলোচনা হয়েছে তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নয়া অধ্যায়ের সূচনা করবে। দুই দেশের সম্পর্ক উন্নয়নের দৃঢ় প্রতিজ্ঞ এবং তৃতীয় কোনো দল এর ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারবে না। ইরানের প্রেসিডেন্ট বলেন, দুই দেশের মধ্যে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদারের উপযুক্ত ক্ষেত্র রয়েছে। ইরান পাকিস্তানের তেল চাহিদা মেটানোর পাশাপাশি গ্যাস পাইপ লাইন নির্মাণ সম্পন্ন করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রস্তুত রয়েছে। এ সময় ইমরান খান পশ্চিম এশিয়ায় ইরানের গুরুত্বপূর্ণ অবস্থানের প্রতি ইঙ্গিত করে বলেন, আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তেহরান ও ইসলামাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাইতুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে এবং গোলান মালভূমিকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে ঘোষণা করে জাতিসংঘের ইশতেহার লঙ্ঘন করেছে। মার্কিন পদক্ষেপ মানবাধিকারেরও লঙ্ঘন বলে তিনি জানান। কাশ্মীর প্রসঙ্গে ইমরান খান বলেন, কাশ্মীর সমস্যা সামরিক সমাধান নেই। কাশ্মীর সমস্যার সমাধান হলে আঞ্চলিক বাণিজ্য জোরদার হবে। তিনি সব ক্ষেত্রে ইরান ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানান। এখনকার মতো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।